হ্যালো, আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। এটা আমাদের স্বাস্থ্য আলাপের 6ষ্ঠ পর্ব। আগের পর্বে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলা শুরু করেছি। সেখানে সাধারণ একটা আলাপ ছিল ডায়াবেটিস নিয়ে এবং টাইপ 1 আর জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে কথা বলেছি। আজকের বিষয়বস্তু হবে প্রি ডায়াবেটিস। এই প্রি ডায়াবেটিসটা কি সেটা নিয়ে আলাপ হবে। তো আমরা আগেও বলেছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স যে স্টেজটা থাকে, প্রথম স্টেজ ডায়াবেটিস শুরু হওয়ার, আর এটা হলো দ্বিতীয় স্টেজ প্রি ডায়াবেটিস। এই দুটো স্টেজ কিন্তু রিভার্সেবল, এই দুটো স্টেজ ম্যানেজেবল, এবং এই দুটো স্টেজে কেউ যদি সচেতন হয়, খুব সচেষ্ট হয় যে নিজেকে চেঞ্জ করতে, তাহলে কিন্তু আপনারা ডায়াবেটিসটা প্রিভেন্ট করতে পারবেন, মানে প্রতিরোধ করতে পারবেন। আর ইনকেস যদি ডায়াবেটিস হয়েই যায়, সেটা অনেক কম মাত্রায় হবে, কমপ্লিকেশনস কম হবে। তো আসা যাক এখন আমরা ডায়াবেটিস, এই প্রি ডায়াবেটিসটা কীভাবে ডায়াগনোসিস করতে পারি। প্রি ডায়াবেটিস তিনভাবে ডায়াগনোস করা যায়। একটা হলো হিমোগ্লোবিন A1C। তো হিমোগ্লোবিন A1C যখন নর্মাল মাত্রার চেয়ে বেড়ে যায়, যেমন 5.7, যেটা 5.7 থেকে এটা যদি 6.4 পর্যন্ত থাকে হিমোগ্লোবিন A1C, তাকে আমরা ডায়াবেটিস বলবো। ইদানিং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে যে হিমোগ্লোবিন A1C, শুধু হিমোগ্লোবিন A1C উপর ভিত্তি করে আমরা প্রি ডায়াবেটিস ডায়াগনোসিস করতে পারবো। এতদিন ছিল যে হিমোগ্লোবিন A1C এর সাথে আমরা সাধারণত ফাস্টিং ব্লাড সুগার বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা 2 ঘন্টার ব্লাড সুগারের যে টেস্টটা, সেটা লাগতো। দুটো একসাথে মিলিয়ে আমরা ডায়াগনোসিস করতাম। কিন্তু রিসেন্টলি ওরা বলেছে হিমোগ্লোবিন A1C দিয়ে খালি ডায়াগনোসিস করা যাবে। তো এটা হলো একটা। আর ফাস্টিং ব্লাড সুগার, সেটাও যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, স্বাভাবিকের চেয়ে বেড়ে গিয়ে একটা ডায়াবেটিস হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত, সেটাতে আমরা ডায়াগনোস করতে পারি। সেটার মাত্রাটা হলো 100 থেকে শুরু করে 125 পর্যন্ত। তার মানে আপনাদের মিলিমোলে হবে 6.9 মিলিমোল পর্যন্ত। যখন এটা 7 মিলিমোলে পৌঁছে যায়, সেটাকে আমরা অফিসিয়ালি ডায়াগনোসিস করতে পারি ডায়াবেটিস টাইপ 2 বলে। আর প্রি ডায়াবেটিস তার মানে হলো আমাদের 100 থেকে 125 পর্যন্ত মিলিগ্রাম পার্সেন্ট, যেটা এখানে বলে। আরেকটা ভাবে করা যায়, সাধারণত প্রেগনেন্ট লেডিদের করা হয়, বা যেখানে ফাস্টিং ব্লাড সুগার করার সুযোগ থাকে না বা সম্ভব না বা একটু ইনকনভিনিয়েন্ট, সেখানে 2 আওয়ার্স ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করা হয়। সেখানে আমি আগে বলেছি যে 75 গ্রামের একটা গ্লুকোজ লোড দেওয়া হয়, খাইয়ে দেওয়া হয়। তারপরে তার আগে আধ ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে করা হয়। এবং এখানে যদি মাত্রাটা 140 থেকে 199 পর্যন্ত থাকে মিলিগ্রাম পার্সেন্ট, আমেরিকাতে আমরা যেভাবে করছি, আর আপনাদের জন্য 11 মিলিমোল পর্যন্ত, সেটা আমরা বলবো প্রি ডায়াবেটিস। আর 11 মিলিমোলের উপরে উঠে গেলে, 11.1 বা তার উপরে উঠে গেলে, আমরা সেটাকে ডায়াবেটিস বলি। তো এই তো গেল ডায়াবেটিসের 3 ভাবে ডায়াগনোসিস করার পদ্ধতি। আমেরিকান স্ট্যাটিস্টিক্স, আমেরিকান যেখানে ন্যাশনাল হেলথ সার্ভিস বা এখানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে আমেরিকান প্রাপ্তবয়স্ক যারা আছেন, তাদের প্রতি 3 জনে 1 জন কিন্তু প্রি ডায়াবেটিস, আর প্রতি 10 জনে 1 জনের ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। কিন্তু দুঃখের বিষয় যে এদের মধ্যে কিন্তু 50%, মানে 50% ওনারা জানেন না যে ওনাদের সুগার প্রবলেম আছে। সেজন্য মোটামুটি এটা একটা কিন্তু চিন্তার ব্যাপার যে এরা জানে না যেহেতু, তো স্বাভাবিকভাবেই এটা আস্তে আস্তে ডায়াবেটিসের দিকে টার্ন করবে। ডায়াবেটিস, আচ্ছা, এখন একটা কথা হলো যে প্রি ডায়াবেটিস থাকলেই কি আপনার ডায়াবেটিস হবে? সে সম্বন্ধে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানে দেখা গেছে যে প্রায় 15 থেকে 20%, 15 থেকে, মানে প্রতি 100 জন প্রি ডায়াবেটিকের 15 থেকে 20 জন ডায়াবেটিসে রূপান্তরিত হবেন, কনভার্টেড হবেন 5 বছরের ভিতরেই, যদি এটা ট্রিট করা না হয়। আর ট্রিট করলে তখন এটা কমে প্রায় 0%-এর কাছে চলে আসতে পারে। সুতরাং 15 থেকে 20% 5 বছরে হবে। আর প্রায় 70 জন, মানে 100 জনে 70 জন প্রি ডায়াবেটিক যারা আছেন, তারা তাদের লাইফ টাইমে ডায়াবেটিস তাদের হবে আর কি, রিস্কটা সেরকম হয়। তার মানে আমি বলবো না যে প্রি ডায়াবেটিস হলেই আপনার ডায়াবেটিস সবারই হবে, তবে 70% ইভেনচুয়ালি সবার ডায়াবেটিসটা হবে। এখন আসা যাক যে আমাদের ডায়াবেটিসটার, এই প্রি ডায়াবেটিসটা নিয়ে আমি কেন এত কথা বলছি, বা প্রি ডায়াবেটিসটা এত কেন ইম্পর্টেন্ট।
এটা এই জন্য ইম্পর্টেন্ট যে এটাকে যদি আমরা ট্রিট না করি এটা ডায়াবেটিসে চলে যাচ্ছে। আপনারা দেখলেন মোটামুটি 70% লোক ডায়াবেটিসে ভুগবেন স্বাভাবিকভাবে। তো এখানে আর আমাদের এই স্টেজটা মোটামুটি ট্রিটেবল এবং এটা স্টেজটা প্রিভেন্টেবল। এর জন্য এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। এখন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রি ডায়াবেটিসের ভালো দিকটা কি, খারাপ দিকটা কি? ভালো দিক একটা যে এটা একটা ওয়ার্নিং সাইন যে আপনার ডায়াবেটিস হতে যাচ্ছে, সুতরাং এই ওয়ার্নিংটা সাইন আপনি পেলেন, তো এখন কয়েক বছর আপনি সময় পেলেন যাতে ডায়াবেটিস আপনার না হয়, সেটা একটা কথা। আর একটা কথা হলো যে আচ্ছা ডায়াবেটিস হলে সবারই হচ্ছে না, সেটাও একটা ভালো কথা বলা যায়। আর এটার অন্য দিকটা কি, খারাপ দিকটা কি বা ক্ষতিকারক দিকটা কি, সেই জিনিসটা সম্বন্ধে আমি বলতে পারি যে সেভাবে চিন্তা করলে দেখা যায় প্রি ডায়াবেটিসকে আমি যদি মিনি ডায়াবেটিস বলি খুব একটা ভুল হবে না। কারণ আগে ধারণা করা হতো যে এই প্রি ডায়াবেটিসটা খুব একটা আমাদের শরীরে ক্ষতি করে না, এটা ডায়াবেটিসে পরিণত হলে তখনই কমপ্লিকেশনস হয়। কিন্তু ইদানিং কালের রিসার্চ স্টাডিজে সব দেখা যাচ্ছে যে না, প্রি ডায়াবেটিস অবস্থাতেই ডায়াবেটিস হওয়া ছাড়াও আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় ড্যামেজিং ইফেক্ট থাকতে পারে, কমপ্লিকেশনস হয়, শরীরে ক্ষতি সাধন হয়। এবং সেইগুলো কি কি? মোটামুটি সেগুলো ডায়াবেটিসের যে ক্ষতি সাধন হয় প্রত্যেকটা অঙ্গে, সবকটাই দেখা গেছে যে প্রি ডায়াবেটিসে এটা রিস্ক বাড়তে পারে। সুতরাং এখানে আপনার করণীয় যেটা আছে আপনি যদি করেন সেই রিস্ক থেকে আপনি বেঁচে যেতে পারেন। সুতরাং আপনি মনে করলে হবে না যে আপনার ডায়াবেটিস হয়নি সুতরাং এই প্রি ডায়াবেটিসে কোনো ক্ষতি হবে না, সেটা কিন্তু ঠিক না। কি কি ক্ষতি হতে পারে? ডায়াবেটিসের যা যা ক্ষতি হয়, যেমন রেটিনোপ্যাথি চোখের হতে পারে, নিউরোপ্যাথি হতে পারে, নার্ভ ড্যামেজ হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা বলে হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, এগুলো বেশি হতে পারে, স্ট্রোকের হার বেড়ে যেতে পারে। তো মোটামুটি এই দিক দিয়ে কিন্তু এটাকে আমি মিনি ডায়াবেটিস বললাম এর জন্য যে এটা তো আমাদের আসলে যেভাবে ক্ষতি করছে, যেটা আমরা আগে জানতাম না। তো এই নলেজটা থাকলে আশা করি আপনারা এই ব্যাপারে সচেতন হবেন এবং বুঝবেন যে কোনো একটা ডিজিজ কমপ্লিকেটেড একটা স্টেজে চলে গেলে বা একটা আরো অ্যাডভান্স হয়ে গেলে সেটাতে কিন্তু আমাদের মানে ইমোশনাল যে ট্রমা, যেটা ইমোশনাল আপনাদের যে স্ট্রেস বা এটা বা ফাইন্যান্সিয়াল বার্ডেন যেটা বলেন বা লাইফ স্টাইল যেটা, সেটা এগুলো সবই কিন্তু মানে খারাপের দিকে তো যেতে থাকে এবং সেখানে কিন্তু আমাদের বেশ গচ্ছা দিতে হয়। সুতরাং এই প্রি ডায়াবেটিস স্টেজে আপনারা যারা আছেন, এখানে যেমন প্রতি 3 জনের 1 জনের কিন্তু প্রি ডায়াবেটিস, কিন্তু বাংলাদেশে কোনো পরিসংখ্যান জানি না আমি, তো আমার মনে হয় যে তার চেয়ে কম হওয়ার কথা না। কারণ বাংলাদেশে আমরা চিনি যেটা বেশি খাই, ভাত খাই, ফাস্ট ফুড খাই, তাতে আমার মনে হয় না যে সেটা খুব একটা কম হবে। আশা করি ভবিষ্যতে বাংলাদেশে হয়তো হেলথ ইনফ্রাস্ট্রাকচার একটু ডেভেলপ করবে, যেখানে প্রতিটা মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরকারিভাবে বা বেসরকারিভাবে আমাদের স্ট্যাটিস্টিক্সগুলো আস্তে আস্তে ডেভেলপ করা উচিত। তাহলে আমার মনে হয় জনগণের সতর্কতা আরও বাড়বে। এখন আসা যাক আমাদের প্রি ডায়াবেটিসে। তো আমরা বললাম যে এটা ক্ষতি কি করে, এটা কিভাবে ডায়াগনোসিস করব, আমাদের করণীয় কি আছে। আমাদের করণীয় কি আছে তা বলতে আসলে ট্রিটমেন্টটা প্রি ডায়াবেটিস সব ট্রিটমেন্টে একইভাবে আমি কথা বলবো, পরে বিশদ আলোচনা হবে ট্রিটমেন্ট নিয়ে, আজকে সেটা নিয়ে আমি যাচ্ছি না। তবে প্রি ডায়াবেটিস আপনার করণীয় কি আছে? আপনার খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে, ফুড হ্যাবিটস। পরে আসবে আমরা কি সেই ফুড হ্যাবিটটা করতে পারি। আচ্ছা, তারপরে হলো কি আপনার শারীরিক চর্চা, যেটা শরীর চর্চা যেটা বলে এক্সারসাইজটা বিভিন্ন ফর্মে হতে পারে। একটা খুব মানে আমি মনে করি সবচেয়ে সহজভাবে একটা পদ্ধতি যে যখন হাঁটার আপনি সুযোগ পাবেন তখন একটু দ্রুত হাঁটবেন, ব্রিস্ক ওয়াকিং যেটাকে বলে। এটা যদি প্রতিদিন 30 মিনিট করে করা হয় এবং সপ্তাহে 5 দিন যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু এটাকে মডারেট এক্সারসাইজের ক্যাটাগরিতে ফেলা হয়। এবং মডারেট এক্সারসাইজ দেখা গেছে যে ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্ট ডিজিজ সবকিছুরই কিন্তু হার কমিয়ে দেয়। সুতরাং মডারেট এক্সারসাইজ একটা হলো। আর যারা জিমে যেতে পারে করতে পারে, ট্রেডমিল করতে পারে, অন্যান্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে। তবে 30 মিনিট প্রত্যেক দিন হাঁটা, একটু দ্রুত হাঁটা সেটা যদি সপ্তাহে 5 দিন করা যায় সেটাতে মোটামুটি ভালোই চলবে। আরেকটা করা যায় যে আপনার যে লাইফ স্টাইল যেটা, সেটা আপনার ঘুমটা ঠিক করতে হবে। আর স্ট্রেস ম্যানেজমেন্ট যেটাকে বলে সেটা আপনার একটু খেয়াল রাখতে হবে, যাতে আপনি কোনো স্ট্রেসফুল সিচুয়েশন যেটা আছে সেটাতে হলে আপনি কিভাবে ম্যানেজ করবেন,
বা স্ট্রেসফুল সিচুয়েশন যদি সম্ভব হয় সেই পরিবেশগুলোর থেকে দূরে থাকা বা কমানো যায় কিভাবে, এই জিনিসগুলো কিন্তু দরকার আছে। কারণ দেখা গেছে যে স্ট্রেস অনেক লেগে থাকলে একটু এটা যদি খুব বেশি হয়, স্ট্রেস ডিউরেশনটা চলতে থাকে, দেখা যায় যে সেটাতে ডায়াবেটিসের প্রি ডায়াবেটিসের প্রকোপও বেড়ে যায়। কারণ সেখানে সুগার রিলিজটা, যেটা সুগার মানে যে হরমোনগুলো সুগার রিলিজ করে, ব্লাডে সুগার বাড়িয়ে দেয়, তো সেই স্ট্রেসটাও কিন্তু প্রি ডায়াবেটিসের জন্য ক্ষতিকারক। তারপরে করণীয় কি আছে প্রি ডায়াবেটিসে? আমরা খাওয়ার কথা বললাম, জীবন প্রণালীর কথা বললাম, ঘুমের কথা বললাম, স্ট্রেস ম্যানেজমেন্টের কথা বললাম। এরপরে একটা জিনিস আসতে পারে, আমরা প্রি ডায়াবেটিসের জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে, কোনো ওষুধ আছে, মেডিসিন আছে? সেটা সম্বন্ধে আমি এতটুকু বলতে চাই যে FDA, এখানে যেটা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন USA আছে, FDA-তে কিন্তু কোনো অ্যাপ্রুভড মেডিকেশন নেই প্রি ডায়াবেটিসের জন্য, তারা এখনো তেমন কিছু বলেনি। কিন্তু আমরা ফিজিশিয়ান যারা আছি এখানে, তারা অফ লেভেল বলে, যেটা যে FDA-র অ্যাপ্রুভ ছাড়া আমরা মাঝে মাঝে ইউজ করি একটা ওষুধ, সেটার নাম হলো মেটফরমিন। এই মেটফরমিনটা কিন্তু খুবই ভালো একটা ওষুধ, এটার দামও অনেক কম, জেনেরিক পাওয়া যায়। এবং এই মেটফরমিনটা বিভিন্নভাবে আমাদের শরীরে মানে ভালো বেনিফিশিয়াল ইফেক্টস দেয়। তার মধ্যে একটা হলো যে একটু সুগার কন্ট্রোলে এটা বেশ সাহায্য করে, সুগার প্রোডাকশন লিভার থেকে এটা কমিয়ে দেয় অনেকটা। আবার এটা ইনসুলিন রিসেপ্টরের কথা বলেছি যে আপনাদেরকে, যে আগে, সেই ইনসুলিন রিসেপ্টর সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, তার মানে ইনসুলিনটা কাজ করবে ভালো রিসেপ্টরের উপরে। তো এই দুটো মোটামুটি পদ্ধতিতে মেটফরমিনটা একটু সুগারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। তাছাড়া মেটফরমিন অন্যান্য ব্যাপারেও দেখা গেছে বেশ কাজ করে, যেমন অ্যান্টি ইনফ্লামেশন, যেটা আপনাদের আগেও বলেছি যে অল্প মাত্রায় প্রদাহ যেটা হয়, মেটাফ্লামেশন যেটা বলে, ক্রনিক মেটাবলিক ইনফ্লামেশন, সেটাকেও কমিয়ে দেয়। তো কমিয়ে দিলে কিন্তু মেটাবলিক ইনফ্লামেশন কমিয়ে দিলে কিন্তু আমি আগে বলেছি যে এটা খালি ডায়াবেটিস না, এটা অন্যান্য ক্রনিক ডিজিজগুলোর হারও কমিয়ে দিতে পারে। এই হলো মেটফরমিনের ব্যাপার। তো মেটফরমিনটা সাধারণত আমি আমার প্র্যাকটিসে ইউজ করি একটু সিলেক্টিভলি, যেই প্রি ডায়াবেটিক পেশেন্টস যাদের মনে করেন ওভারওয়েট আছে, একটু ওবিস, তাদের জন্য আমি এটা ইউজ করি, কারণ এটা তাদের ওজন কমাতেও একটু সাহায্য করে। তবে একটা জিনিস মনে রাখবেন যে এটা কোনো ওষুধ কমানোর, মানে ওজন কমানোর কিন্তু ওষুধ না আর কি, মানে ওয়েট লুজিং একটা ড্রাগ না। তবে এটা যে ওবিস বা ওভারওয়েট, তার ওজন কমাতে সাহায্য করে। এটা হলো একটা কথা। আর একটা কথা যেটা আমি বলবো যে অন্যান্য পরিস্থিতি যা মানুষের অনেক সময় ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের সাথে হয়তো হার্ট ডিজিজ থাকতে পারে, ব্লাড প্রেশার থাকতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে, সেসব ক্ষেত্রে কিন্তু এটাকে বলে কোমরবিড কন্ডিশন। তার মানে সেগুলো কিন্তু আপনাদের বিভিন্ন অর্গান ড্যামেজ করতে পারে, যেটা ডায়াবেটিস করে। তো আপনার কতগুলো যদি মেডিকেল কন্ডিশন একসাথে থাকে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, কোলেস্ট্রল, এরা সবাই কিন্তু আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে, আপনার রেটিনাকে ড্যামেজ করতে পারে, স্ট্রোকের হার বাড়িয়ে দিতে পারে, কিডনি ফেলিওর করতে পারে। যাদের সেগুলো আছে, তাদের যদি প্রি ডায়াবেটিস থাকে, আমি তাদেরকে বুঝিয়ে বলি এবং আমি মেটফরমিন প্রেসক্রাইব করি। তবে পিসিওএস বলে একটা কন্ডিশন আছে মেয়েদের, ইয়াং মেয়েদের সাধারণত আজকাল বেশ এপিডেমিক হারে হচ্ছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটা, সেখানেও কিন্তু মেটফরমিনটা আমরা ইউজ করি যদি প্রি ডায়াবেটিস থাকে। এটা খুব ফলপ্রসূ সেখানেও হয়। এই তো গেল প্রি ডায়াবেটিসের ট্রিটমেন্ট সম্বন্ধে বললাম। এখন আমরা যে খাওয়ার দাওয়ার বা লাইফস্টাইলের এইটার ডিটেলস বিশদ আলোচনা আমি অন্য পর্বে করব। তো পরের পর্বে আজকে আমাদের প্রি ডায়াবেটিস সম্বন্ধে এতটুকুই থাক। পরের পর্বে আমি টাইপ 2 ডায়াবেটিস নিয়ে ইন ডিটেলস আলাপ করব। সেখানে আমাদের আস্তে আস্তে আমরা কি কি খাবো, কি কি খাওয়া উচিত, কোন খাওয়া একটু কম খাওয়া উচিত বা বেশি খাওয়া উচিত সে ব্যাপারে। আর খাদ্যের মধ্যে যেমন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, এখানেও যারা ফিলিপিনো যারা, তো অনেকে ওরা রাইস খায়, 3 বেলা ভাত খায়, ওরা জিজ্ঞেস করে যে আচ্ছা ভাত খাবো, কম খাবো, কোন রকম ভাত খাবো, কোন জাতীয় খাদ্য খাবো। তো এগুলো প্রায় এটা খুব ফ্রিকুয়েন্ট একটা কোশ্চেন, সেটা আমি পরের পর্বে আপনাদের আস্তে আস্তে বলবো। এখন এই পর্যন্ত থাক, পরের পর্বে আবার ডায়াবেটিসের সেই অংশে টাইপ 2 নিয়ে বিশদ আলোচনা করব। পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকেন, নিজেদের খেয়াল করবেন, পরিবারের খেয়াল করবেন।
ঠিক আছে, পরে দেখা হবে।